সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আমাদের অতিথি আপনাদের সবার প্রিয় শিল্পী স্বাধীন খসরু। স্বাধীন, শুভেচ্ছা। বাড়ি ভাই, শুভেচ্ছা আপনাকেও। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু ব্যস্ত ছিলাম দৌড়াদৌড়ির মধ্যে, সময় মতো আমি হাজির হতে পারিনি, দেরি হয়ে গেছে, দুঃখিত। সবাই অপেক্ষায় থাকে স্বাধীনের জন্য, না এর জন্য যত দেরি হোক আমরা চেষ্টা করবো একটা দেওয়ার। স্বাধীন, মহারাজার দেশে কথা বললেই গ্রেফতার। দেশের বাইরে থাকায় বেঁচে গেছেন স্বাধীন। হ্যাঁ হ্যাঁ, আসলেই তো। আপনিও এখন আমি আপনাকে যদি বলি বাড়ি ভাই, গত বছর 8ই অগাস্ট, যেই দিন এই মহারাজা শপথ তো বলবো না, শপথ কি বলবো, এটা আমি আর প্রতিশব্দই আর খুঁজে পাচ্ছি না। ওই 8ই অগাস্ট শপথ বাক্য পাঠ করার পরে, শপথ করা বলবো না, পাঠই বলি, করার পরে উনি মহানন্দে দুটো বাক্য উনি করেছিলেন, পড়েছিলেন। যেমন হীরক রাজার দেশে, যেহেতু আমরা মহারাজার দেশের কথা বলছি, সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছিল এটা কাল্পনিক, এইটা ফিকশন। হীরক রাজা একজন স্বৈরাচারী, একজন ভয়ঙ্কর অত্যাচারী রাজার গল্প নিয়ে একটা ফিকশন ছিল হীরক রাজার দেশে। তো হীরক রাজার একটা কথা ছিল কি, তার রাজ্যটাই অন্ধকারে। তার মেইন একটা কথা ছিল, যত বেশি পড়বে তত বেশি জানবে, আর যত বেশি জানবে তত বেশি মানবে না, লাস্টের লাইন, যত বেশি জানবে তত বেশি, আমি লাইনটা হারিয়ে ফেলেছি। এনিওয়ে, তো এই হীরক রাজার দেশের থেকেই, ওখান থেকেই মহারাজার দেশে, তো মহারাজা শপথ বাক্য পাঠ করার পরে যে দুটো লাইন বাক্য উনি বলেছিলেন বাচ্চাদেরকে, যেহেতু উনি চিলড্রেন্স পার্টি, কিংস পার্টি কেউ বলে চিলড্রেন্স পার্টি করেছেন, বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা কথা বলেছিলেন, তোমরা অন্ততপক্ষে প্রতিদিন আমাকে একটা করে চিঠি লিখবে। এই বাক্যটি কিন্তু উনি রিপিট করেছেন, তোমরা অবশ্যই অন্তত একটি করেও আমাকে প্রতিদিন চিঠি লিখবে। চিন্তা করেন কত বড় হাস্যকর একটা এইটা ছিল বাচ্চাদের প্রতি। আর বড়দের প্রতি ছিল, মন খুলে আপনারা আমাদের সমালোচনা করবেন, যত খুশি তত মন খুলে আপনারা আমাদের সমালোচনা করবেন। এই দুটি হাস্যকর বাক্য মহারাজার মুখের থেকে আমরা শুনেছিলাম গত বছর 2024-এর 8ই অগাস্ট, মিথ্যা শপথ বাক্য পাঠ করার পরে। তারপরে 1 বছর হয়েছে, বেশি না, 1 বছর আর কয়দিন, 1 মাস মনে হয় হলো। আমরা তো প্রতিনিয়ত দেখছি কি সমালোচনা হচ্ছে, কি বাক স্বাধীনতা মানুষ পেয়েছে, বাচ্চারা প্রতিদিন চিঠি লিখছে, উনি উত্তর দিচ্ছেন, তার প্রমাণ, জ্বলন্ত প্রমাণ তো আমরা পাচ্ছি। এখন বলুন না, বাচ্চারা তো এখন তো নিখোঁজ, বাচ্চারাও নিখোঁজ। বাচ্চারা কি বললেন বুঝি নাই? নিখোঁজ, এখন নিখোঁজ না, এই মহারাজার কাছে বাচ্চারা তো নিখোঁজ হবেই, হওয়ারই তো কথা। উনি তো ধান্দা ধোঁকাবাজি করেছেন বাচ্চাদের সাথে, আমি বলবো যেটা, এটা ধোঁকাবাজি করেছেন। তার একটা জ্বলন্ত প্রমাণে আমি আপনাকে বলি, এই কয়দিন আমি এই ছোট ছোট কিছু ভিডিও আপনার সাথে হয়তো ওই তো ক্ষোভের থেকে বের হয়ে যায়, লিখে ফেলি ছোট স্ট্যাটাস, ছোট কোনো ছোট ভিডিও, এই সেই পোস্ট করি।
এই গত কিছুদিন থেকে বাড়ি ভাই আমি একটা ধাঁধার মধ্যে, একটা ইয়ের মধ্যে পড়ে গেছি যে আসলে কি হচ্ছে। অসংখ্য, আমি বাচ্চা বলবো না, স্টুডেন্টস, তারা প্রাপ্তবয়স্ক, প্রত্যেকের কিছু না কিছু বলার আছে। ওরা ফোনে কথা বলতে চাইছে। এই এক্ষুনি এই আপনার সাথে লাইভে আসার আগেও ২ টা আমি পেলাম যে আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু কথা বলতে চাই। আমি গত কিছুদিন থেকে যত পারি চেষ্টা করছি কথা বলার, শোনার। গল্প কিন্তু ওই মব রাজাকে নিয়েই, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, বাক স্বাধীনতা নিয়ে। অনেকে দেশে থাকতে চাচ্ছে না, পালাতে চাচ্ছে, পারছে না। ইমিগ্রেশন নিয়ে জানতে চাচ্ছে কিভাবে আসা যায়, কিভাবে কি করা যায়। যে মানুষ, তাদের কথা হচ্ছে যে ভাই দেশের বাইরে আছেন, বেঁচে গেছেন, এই দেশে থাকা আর সম্ভব না। মানে আমি তো এই দেশ থেকে চলে গিয়ে আমি প্রায় ১৫-১৬ বছর একটানা বাংলাদেশে ছিলাম। আমি এর আগেও আপনি তো এরশাদ বিরোধী আন্দোলনেও ছিলেন। হ্যাঁ, আমাদের কিছু লোকজন আছে একটা সুযোগে পলিটিক্যাল অ্যাসাইলাম নেয়ার জন্য ইউরোপ আমেরিকা চলে আসে। এইটা করে। বাট এত ভীতু, এত ভয়ংকর পরিস্থিতিতে মানুষ আছে, এইটা আগে দেখি নাই। আর আরেকটা জিনিস, এই মব রাজার দেশে যারা মব সন্ত্রাসী, মব রাজা তো ভালোভাবেই উনি এই দিকে সাকসেসফুল। আমাদের কালচারের মধ্যে এই মব সন্ত্রাসটা উনি ঢুকিয়ে দিয়েছেন। প্রতিনিয়ত, প্রতিদিন দেশের কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো এক জায়গায় না, চলতেছে। এই কিন্তু এই উনার সহযোগী যারা আছে, এই মব রাজার, তাদের একটা কথাই হচ্ছে যে কোনো কথা বললে, কোনো কিছু লিখলে, ওরা ওই যে ট্যাগিং সংস্কৃতি যেটা শুরু হয়েছে মব সংস্কৃতির সাথে, ওদের কথা হচ্ছে গত ১৫ বছর শেখ হাসিনা এই করেছে, সেই করেছে, এই হয়েছে, সেই হয়েছে। কিছু বললেই গত ১৫ বছরের একটা তুলনা আসে। ১৫ বছরের আগে কেউ যায় না, ১৫ বছরের পরে গত বছর থেকে আরো ১ বছর হয়ে গেল, এইখানে আসে না। শুধু শেখ হাসিনার ১৫ বছর। সবকিছুতেই ১৫ বছর। ওই সময় এটা বললেন না কেন? ১৫ বছর এটা করলেন না কেন? ১৫ বছর ওইটা করলেন না কেন? এই উনার সহযোগী, উনার মব সন্ত্রাসীরা এইটা করে আসে। এই মব সন্ত্রাসীরাই তো জানে না। আমি বাংলাদেশে থাকার সময়, আমি যেহেতু দলীয় রাজনীতি করি না, আমি মুক্তিযুদ্ধের পক্ষের, আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি। ৭১ আমার আইডেন্টিটি। আমি যতটুকু পারি এই আওয়ামী লীগের সময়ও সমালোচনা আমি করেছি কন্টিনিউয়াসলি আমার ফেসবুকে। আমার ২ বার ফেসবুক হ্যাকড হয়েছে, ডিসেবল হয়ে গেছে, পরে আবার আসছে। ইভেন আমি একবার ডিজিএফআই থেকে আমি একবার পেয়েছি। ভার্বাল ওয়ার্নিং আমি পেয়েছি। যে আমি এর বাইরে করতে পারবো না। বলাও আমাকে হয়েছে। তারপরে আপনি চিনবেন একজন সিনিয়র সাংবাদিক, আমার খুবই ভালো বন্ধু উনি। বাংলাদেশের একজন স্বনামধন্য সিনিয়র সাংবাদিক। আপনি ভালো করে চিনার কথা, ইশতিয়াক রেজা। রেজা ভাই, রেজা ভাই গত ২ বছরের মতো ছিল। মানে এই ২৪শে অগাস্টে তো বন্ধ হয়ে গেছে। এর আগে প্রায় ১.৫-২ বছর উনি বস আর আবুল নামে ছোট্ট একটা লিখতেন। পলিটিক্যাল স্যাটায়ার। শুধু না, পলিটিক্যাল বলবো না এটা। ওই যে দুর্নীতির উপরে সমসাময়িক, বইও বেরিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। সমসাময়িক অব্যবস্থাপনা, দুর্নীতি, পলিটিক্যাল এইগুলার উপরে উনি লিখতেন। আর আমি এইটাকে করতাম কি, আমি রেজা ভাইকে বলেই যে উনি ১ম এ বিশ্বাসই করতে পারেনি আমি এটা করব। আমি বললাম, "রেজা ভাই, আপনার ওই লেখার সাথে, সাথে এটা আমাকে ট্যাগ করে দিয়ে দিয়েন। বস আর আবু কথোপকথন যেইটা।" আমি ওইটা ছোট্ট ভিডিও ক্লিপস করে এইটা আমি দিতাম। এইখানে ছাগল মতিউরও আছে, এইখানে বেনজিরও আছেন, যত দুর্নীতিবাজ, তারপরে ওই যে পাসপোর্ট অফিসারকে, দুদকের, মানে এদের, ইনক্লুডিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পিয়ন, উনি বলছিলেন ৪.৫ কোটি টাকা মেরে, এইগুলাও সাবজেক্ট এই ছিল। এস আলম ছিল।
যারাই ইয়ে করেছে, এই যে রেজা ভাই লিখতেন, আমি এগুলা করতাম। তো এখন যারা আমাকে ওই ট্যাগ দিয়ে বলে গত 15 বছর কিছু বলি নাই, কিছু দেখি নাই, অন্ধ ছিলাম। আমি তো প্রতিনিয়ত প্রায় প্রত্যেকদিন রেজা ভাইয়ের এটা আমি ছোট্ট একটা ক্লিপস করে, কোনো ইয়ে নাই, কোনো প্রিপারেশন না। জাস্ট উনি পাঠাইতো, আমি এটা পড়ে আমি একাই ওই আবুলের চরিত্রটাও আমি করতাম, আর বসের ইয়েটাও আমি করতাম। শুধু ভয়েসও চেঞ্জ না, শুধু লুকটা চেঞ্জ করতাম আর টোনটা চেঞ্জ করতাম। যে বস যেই ভাষায় কথা বলছে, আবুল তো কর্মচারী, পিয়ন টাইপ, সে ওই ভাষায় কথা বলবে না। কন্টিনিউয়াস করে গেছি। তো এইগুলা নিয়ে কেউ বলে না। আমার কাছে মনে হয় এরা অন্ধ না কি, না হঠাৎ করে এই 24শে অগাস্টের ইয়ে 5ই অগাস্ট 24 এর পরের থেকে অনলাইনে ঢুকছে, ফেসবুক দেখছে। এর আগে ওরা ইউজ করতো না। আমি আসলে কোনো হিসাব মিলাতে পারি না। সবকিছুতে সেই আবুলও আর কথা বলে না এখন আর। না। আর সবকিছুতে ওই 15 বছর। মানে এজিদ তারা এমন ভাবে কথাটা বলে যে গত 15 বছর এইটা হইছে, মানে এইটা যায় যে এটা এখনো হবে। কোনো সমস্যা নাই। অন্যায় তো সবসময়ই অন্যায়। অপরাধ তো সবসময়ই অপরাধ। তো গত 15 বছর অমুকে এইটা করছে, এখন কেন বলবো ইউনূস মব সরকারের অমুকে এইটা করছে, 15 বছর করছে তাইলে এখনো করবে। মানে এজিদ তাদের মাইন্ডসেটটা হচ্ছে এই ধরনের। মানে মানে আরো বেশি করবে। তাদের কথা হচ্ছে আরো বেশি করবে। তো বলেন। এই এই যে কথা বলা এই যে আব্দুল লতিফ সিদ্দিকী, হুম। বীর মুক্তিযোদ্ধা, হ্যাঁ, হ্যাঁ। বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকীকে অ্যারেস্ট করা হলো। ওই মিটিং এ ওই দিন উনি কোনো কথা বলেন নাই, কিন্তু কোনো বক্তৃতাই দেন নাই তখন পর্যন্ত। না, 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 না। উনাকে জিম্মি করেও তাকে যখন অ্যারেস্ট ঢাকাইছে, উনি করে জাস্ট এইভাবে অসহায়ের মতো চেয়ারে বসা। মামলায় লেখা হয়েছে উনি নাকি এই বলেছেন মিটিং এ। উনি কথা বলেন নাই কিন্তু মিটিং এ। পুলিশ অফিসারও কিন্তু আব্দুল লতিফ সিদ্দিকীর মগজে ঢুকতে পারে এখন। উনি কি কথা বলতে পারতেন আব্দুল লতিফ সিদ্দিকী? না, এটা বাড়ি ভাই এইখানেই তো চলে আসে। বলি আপনাকে যে ওই ভিডিও ফুটেজটা আপনিও দেখেছেন, যারা দেখছেন, যারা দেখবেন তারাও নিশ্চয়ই দেখেছেন। যে রিপোর্টার্স ইউনিটিতে যখন ওই মবরা গিয়ে ঢুকার পরে তছনছ ভন্ডল করে দেয় কনফারেন্সটা, সভাটা। আব্দুল লতিফ সিদ্দিকী কিন্তু অসহায়ের মতো চেয়ারে বসা। ওরা কানের কাছে গিয়ে কুৎসিত ভাষায় স্লোগান দিচ্ছে, নানান ধরনের কথা বলতেছে। এই আব্দুল লতিফ সিদ্দিকী একজন মুক্তিযোদ্ধা। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা বিষয় আমি সেলিউট সবসময় দেই, যেটা আরো আগে হওয়ার কথা ছিল। উনি সংসদে আইন এনে একটা জিনিস স্টাবলিশড করেছেন যে আগে শুধু আমরা মুক্তিযোদ্ধা বলতাম। কোন মুক্তিযোদ্ধাকে শুধু মুক্তিযোদ্ধা বলা যাবে না। এটা আইন করে গেছেন, বীর মুক্তিযোদ্ধা বলতে হবে। মুক্তিযোদ্ধার সাথে বীর শব্দটি যুক্ত করতে হবে। এটা শেখ হাসিনা আইন করে সংসদে এই পাস করেছেন। এই বীর মুক্তিযোদ্ধাকে কুৎসিত ভাষায় স্লোগান, গালাগালি। তারপরে পুলিশের ভাষ্য কি? পুলিশ এসে করলো কি? মব যারা করছে, মব সন্ত্রাসী যারা অন্যায়ভাবে এটা করছে, এদেরকে কিছু না করে ওই বীর মুক্তিযোদ্ধাদেরকে তারা নিয়ে গেল ধরে। প্রথমে শাহবাগ থানা, তাদের ভাষ্য হচ্ছে, কথা হচ্ছে তারা জবাবদিহিতার জন্য নিয়ে যাচ্ছে। পরে ডিবি অফিসে, তখন আবার বলল কি উনাদের নিরাপত্তার জন্য আমরা নিয়ে আসছি। এজিফ তারা মব সন্ত্রাসীদেরকে ভয় পায়, যারা উশৃঙ্খলতা করেছে, এই সভাপণ্ডল করেছে, তাদেরকে না ধরে, সন্ত্রাসীদেরকে না ধরে, না কিছু করে এই বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গিয়ে প্রথমে নিরাপত্তা, তারপরে জবাবদিহিতা, তারপরে থার্ড হইল কি উনাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হলো 16 জনকে। আমি বীর মুক্তিযোদ্ধা ইয়ের লতিফ সিদ্দিকীর যেটা দেখলাম, উনাকে হ্যান্ডকাফ পরানো পেছন দিক দিয়ে, একজন ক্রিমিনালকে, সন্ত্রাসীকে যেভাবে পরানো হয়, উনি তো অস্ত্রধারী না, অস্ত্র নেই। পুলিশে হ্যান্ডকাফ পরিয়ে হাত বাঁধা
হেলমেট পরিয়ে অ্যাজ ইফ একজন বড় সন্ত্রাসীকে নিয়ে ইয়েতে আদালতে। তো উনি একজন বীর মুক্তিযোদ্ধা, আবারও উনাকে সেলিউট জানাই। উনি এই বীরের প্রমাণ আবারও দিয়েছেন। এজলাসে যাওয়ার পরে যখন ইয়েতে ওই চুক্তি কি বলা হয় ওইটাকে, যে জামিনের জন্য যে ওকালতনামা যেটা, ওইটাতে সাইন করার জন্য উনি বীরের মতো বলেছেন এই আদালতের কোনো ক্ষমতাই নেই আমাকে দেয়ার, জামিন দেয়ার, হ্যাঁ মুক্তি দেয়ার, জামিন দেয়ার। তো জামিন ওকালতনামায় আমি সাইন করব না, উনি করেন নাই। কারণ এটা তো একটা ভাওতাবাজি, হাস্যকর। এই আদালত তো মব রাজা, মব রাজা যাই বলবে তাই হবে। আর প্রসিকিউটরকে একজন রাজাকারের সন্তান। তো উনি বীরের মতো ওই কাজটা আবারও করেছেন, যে না আমি জামিনের জন্য দেব না, সই করব না, কারণ এই আদালতের তো ক্ষমতা নাই আমাকে সই করার। এই লতিফ সিদ্দিকী, আমি কোন দলীয় দৃষ্টিকোণ থেকে বলছি না, আমরা সবাই জানি উনি আওয়ামী লীগের একজন মন্ত্রী ছিলেন। আওয়ামী লীগ শেখ হাসিনা পতনের আগে, বেশ কিছুদিন আগে উনি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। এই লতিফ সিদ্দিকীর ভাই বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী এই মব রাজা প্রথমে ক্ষমতা নেয়ার পরে উনি সমর্থন জানিয়েছিলেন এই মব রাজাকে। আর এই মব রাজা নিজে জানে কাদের সিদ্দিকী কি, কে লতিফ সিদ্দিকী কি, কে। তো এইগুলা তো আমরা তো মানে আর তো বোঝার, আর তো দেখার, আর তো কিছু নাই। এইটা হীরক রাজার থেকেও ভয়ঙ্কর এক মব রাজার দেশে আমরা আছি। এইটা মানুষ জাগবে, মানুষ জাগছে। এই মব রাজা কেন, এই মব রাজার বাইরের মহাশক্তি নিয়ে এসেও এই মানুষ যখন জেগে যাবে থামাতে পারবে না, সেফ এক্সিট পেয়ে যাবে, পালাবে। কাদের সিদ্দিকী টাঙ্গাইলের বাড়িতে হামলা করা হয়েছে। এই হামলার প্রতিবাদে কাদেরিয়া বাহিনী একটা প্রতিবাদ সভা করতে গেছিল, 144 ধারা জারি করে কাদেরিয়া বাহিনীকে প্রতিবাদ সভা করতে দেয় নাই। এই জিনিসটা কি, এইটাই তো ফ্যাসিজম, এইটাই তো স্বৈরাচারিতা। এবং গতকালকে সচিব আবু আলম মোহাম্মদ শহীদুল হক, তাকে গ্রেফতার করা হয়েছে ওই লতিফ সিদ্দিকীর মিটিং এ উনি উপস্থিত ছিল এর জন্য। আবু আলম খান হোক না, যে সচিবকে, প্রাক্তন সচিবকে করা হয়েছে গতকালকে, আবু শহীদ খান। তো আমি উনি একজন প্রাক্তন শহীদ, উনার সম্পর্কে আমি যেটুকু জানি, উনি আওয়ামী লীগের মানে কড়া একজন সমালোচক ছিলেন শেখ হাসিনার সময়। উনি এক ধরনের মানে ভয় ভীতির ঊর্ধ্বে সমালোচনা করতেন, কথা বলতেন। উনি এই লতিফ সিদ্দিকীর ইয়েতেও ছিলেন, মেইন হচ্ছে ওই ইয়েতে ছিলেন, ওই যে রিপোর্টার্স ইউনিটিতে কালকে না পরশু একটা টক শোতে উনি এই মব সরকারের এই মব সংস্কৃতি নিয়ে কিছু সমালোচনা করেছিলেন, কথা বলেছিলেন। মব সরকার এইখানে প্রমাণ করতে চাচ্ছে, আমরা জানি না, সাংবাদিকদের সাথে কথা হয় না। উনি বলেছিলেন এই কথা যে আওয়ামী লীগকে আপনি ইলেকশনে হারান, ইলেকশনে পরাজিত করেন, এই কথাটা বলেছিলেন। এটাতেই ক্ষিপ্ত হয়ে গেছে, অ্যারেস্ট। আর এইখানে এই মব সরকার বারবার প্রমাণ করতে চায়, বলতে চায়, মানে এটা কি অন্ধের দেশ যেখানে বাক স্বাধীনতা আছে, সবাই কথা বলতে পারছে? যে আমরা তো, আপনি একজন সাংবাদিক, আমি সাংবাদিক না হলে মিডিয়ার সাথে জড়িত, মিডিয়ার এটা অঙ্গাঙ্গি ভাবে আমরা জড়িত। কোন সাংবাদিক সত্যিতে আছে? প্রচুর সাংবাদিক আমাদের পরিচিত, মামলা আছে, একাধিক মামলা আছে, ঝুলিয়ে রাখা হয়েছে, মুখ বন্ধ করা হয়েছে প্রত্যেকটা চ্যানেলে। বিটিভিতে যে যদি বাতাবি লেবুর ফলন বাম্পার হয়েছে, এখন তো বাতাবি জাম্বুরার ফলন
মবের ফলন বাম্পার হচ্ছে প্রতিনিয়ত, শুধু বিটিভি না। আগে ঠিক আছে প্রপাগান্ডা বক্স গভর্নমেন্টের থাকতো, যে গভর্নমেন্টই আসুক বিটিভি। এখন তো প্রাইভেট চ্যানেল গুলো আগে যে কথা বলতে পারতো, যে নিউজ আমি আর নাম নিচ্ছি না, এখনকার এগুলো তো আগেও বাংলাদেশে নিউজ কন্টেন্ট বুঝতো না, নিউজ হইতো না। আর বাংলাদেশ হচ্ছে এমন এক দেশ, এটা নিয়েও আমি অনেক লেখালেখি করেছি, যে পৃথিবীর কোন দেশে এত নিউজ চ্যানেল নাই। নিউজ কন্টেন্টটা বুঝে না, সবকিছু নিউজ। পরিমণির সাথে কে কে রাতে দেখা করতে আসছে এইটাও টেলিভিশনের নিউজ হয়ে যায়, পত্রিকার নিউজ হয়ে যায়। এই হচ্ছে নিউজ কুর একটা জাতি হচ্ছি আমরা। আর একটা নতুন চ্যানেল খুললেই সরকারি মন্ত্রী আমলা গিয়েই বলেন আমরা বস্তুনিষ্ঠ সংবাদ চাই, বস্তুনিষ্ঠ এই চাই। এইটা আশরাফ ভাই বলেছিলেন, সৈয়দ আশরাফ জীবিত অবস্থায়, তখন তিনি এলজিআরডি মন্ত্রী। উনার ভাইয়ের বউয়েরই একটা চ্যানেল আসছিল, চ্যানেল 9, পরে অবশ্য এইটা আর থাকে নাই। তো আশরাফ ভাই কোনোদিন কোন টিভি চ্যানেলে আমাকে অনেক সাংবাদিক ধরেছিলেন, অনেকবার, বড় বড় সিনিয়র সাংবাদিক, যে তুফাইল আহমেদ ইয়ের থেকে শুরু করে আমুদ থেকে শুরু করে আওয়ামী লীগের সিনিয়র এমন কোন নেতা নাই যে 15ই আগস্ট টেলিভিশনে টক শোতে যান নাই, শোক দিবস উপলক্ষে, এই উপলক্ষে সেই একমাত্র হচ্ছেন সৈয়দ আশরাফ, কোন টিভি টক শোতে যান নাই। আর অনেক বড় সাংবাদিকও এলজিআরডি মন্ত্রী 21 নম্বর বেইলি রোডে গিয়ে নিচে বসে চলে আসছেন, সারাদিন আশরাফ ভাই দেখাই পান নাই। আমাকে অনেকে ধরছিলেন যে যেহেতু আমি রেগুলার যেতাম, আশরাফ ভাই ছোট ভাই শরীফ ভাই, ডক্টর শরীফুল ইসলাম আমার ফ্রেন্ড, আর আশরাফ ভাই তো আমার বড় ভাইয়ের মতো ইংল্যান্ড থেকে। আমি আগে আপনাকে বলেওছিলাম আমার লন্ডনে প্রথম বাংলা নাটক আশরাফ ভাইয়ের পরিচালনায়। তো ভাই ছোট ভাই বড় ভাইয়ের মতো একটা সম্পর্ক, যে কোনো সময় আমাদের পাসও লাগতো না, বলা ছিল গেইটে, রাতে দিনে যে সময় ফ্রি থাকতাম যাইতাম। আমাকে অনেক সাংবাদিক, টেলিভিশন সাংবাদিক ধরেছিলেন যে এই ইয়েতে আশরাফ সাহেবকে যদি আনা যায়, ইয়ে যায়, উনি যান না। তো উনি বাধ্য হয়ে, যেহেতু পারিবারিক একটা ইয়ে ছিল, ওনার ছোট ভাইয়ের বউ মেজর জেনারেল সাফায়েত, ইয়ে জেনারেল সাফায়েত ভাইয়ের বউ, ওনার ইয়ে চ্যানেল 9 পার্টনারশিপে ওনারা ইয়ে করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে আশরাফ ভাই ছিলেন, যেতে হয়েছে। যাওয়ার পরে উনি সুন্দর একটা কথা বলছিলেন, যে আমাদের দেশের টেলিভিশনের মানে মানুষের মতো, বেশিরভাগ মানুষের, আমাদের দেশের বেশিরভাগ মানুষের কোনো চরিত্র নাই। আমাদের টেলিভিশন চ্যানেলগুলোর 36টা না কতটা হয়ে গেছে, 40টার কাছাকাছি তখন। তো উনি বলছিলেন ওই মানুষের মতো আমাদের দেশের টেলিভিশন গুলোরও কোনো চরিত্র নাই। যে আমি একনেকের মিটিংয়ে সকাল ভোর 7টার সময়, সকাল 7টার সময় কি বলেছি ওইটা রাত 3টা পর্যন্ত চালাচ্ছে। এই কারণে আমি নিজে টেলিভিশন দেখি না, উনি এই কথাটা বললেন। তারপরে আবার বললেন যে মানুষের মতো যে টেলিভিশনের কোনো চরিত্র নাই, কারণ হচ্ছে কি, যে আমরা পৃথিবীতে হিস্ট্রি চ্যানেল মানে হিস্ট্রি, মুভি চ্যানেল মানে শুধু মুভি, ইয়ে ন্যাশনাল জিওগ্রাফি মানে ন্যাশনাল জিওগ্রাফি, নিউজ চ্যানেল মানে নিউজ। যে পৃথিবীর বড় বড় সুপার পাওয়ার দেশেও 2-1টা নিউজ চ্যানেল থাকে। ব্রিটিশ বিবিসি মানে এনাফ, তারপরে স্কাই, আর তাদের নিউজ চ্যানেল ওইভাবে নাই। প্রত্যেকটা টেলিভিশনের হলো আলাদা একটা ক্যারেক্টার থাকে, যে বাচ্চাদের চ্যানেল চিলড্রেন্স ইয়ে কার্টুন চ্যানেল, এটা হচ্ছে বাচ্চাদের, যারা নিউজ পছন্দ করে তার নিউজ দেখবে। আমাদের দেশের প্রত্যেকটা চ্যানেলে জগা খিচুড়ি, একই ধরনের, একই সময়ে প্রত্যেকটা চ্যানেলে নিউজ যাচ্ছে, একই জিনিস। কোন কারো মালিকানাধীন আছে 3টা চ্যানেল। যে আমি এটিএন বাংলার কথাই যদি ধরি, এটিএন নিউজ, এটিএন বাংলা, ওই সমান নিউজ এটিএন নিউজেও যাচ্ছে, দুপুর 2টার সময় এটিএন বাংলায় যাচ্ছে। তাইলে এটিএন বাংলার নিউজ চ্যানেল করার দরকার, এটিএন নিউজ দরকার কি? এটা আশরাফ ভাইয়ের কথা, আমার কথা বলছি না। এটা এই হচ্ছে আমাদের মাইন্ডসেট। আমি সব সময় ভাবতাম যে আমাদের একটা স্পোর্টস চ্যানেল আসে না কেন, আমাদের একটা মিউজিক চ্যানেল আসে না কেন, সবগুলো নিউজ কেন? নিউজের কারণে আমি নিজে টিভি দেখতাম না। আর আশরাফ ভাইয়ের কথাটা আমি হারে হারে আমি মানি, যে আমাদের দেশের বেশিরভাগ মানুষের কোনো চরিত্র নাই, আলাদা করা যায় না। ঠিক একইভাবে আমাদের নিউজ চ্যানেল, টিভি চ্যানেল গুলো সবগুলো জগা খিচুড়ি,
সবগুলোতে একই সময়, টাইম ধরে ব্যবধান হয় না, দুইটা মানে দুইটা, প্রত্যেকটা চ্যানেলে নিউজ। এই কারণে পৃথিবীতে টেলিভিশনের সবচেয়ে বেশি ইয়ে থাকে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু ইয়াংরা আর দেখে না, বড়রা দেখে, বয়স্করা। বাংলাদেশ, সাউথ এশিয়া এখনো টেলিভিশনের সবচেয়ে বেশি শ্রোতা হচ্ছে, দর্শক হচ্ছে মহিলা আর বাচ্চারা। আমাদের দেশের চ্যানেল কি কারণে মানুষ দেখে না? আমি একসময় ইন্ডিয়ান সিরিয়াল বিরোধী, আমরা প্রেস ক্লাবে গিয়ে পর্যন্ত ইয়ে করেছি, মানববন্ধন করেছি যে আমাদের চ্যানেল ইন্ডিয়াতে বন্ধ, ইন্ডিয়ান চ্যানেল অবাধে আমাদের দেশে চলবে, এটা বন্ধ করা হোক। তখন আমাদের দেশের অনেক মহিলা আমাকে প্রশ্ন করেছেন, আমাদেরকে প্রশ্ন করেছেন যে আপনারা যে এই কথাটা বলছেন, চাচ্ছেন বন্ধ করতে, আমাদের দেশের চ্যানেল দেখার উপযোগী? সবগুলো থাকে নিউজ, বাচ্চারা কি দেখবে, আমরা কি দেখব? আর বাংলাদেশে একটা যে এলিট হোক আর উচ্চ মধ্যবিত্ত আর মধ্যবিত্ত হোক, মহিলারা কিন্তু নিউজ পেপার হাতে নেয় না, নিউজ দেখে না। নিউজ দেখে রাজনৈতিক কর্মী আর রিটায়ার্ড বয়স্ক মানুষরা। আর বাংলাদেশের অডিয়েন্স কিন্তু টেলিভিশনের দর্শক শ্রোতা হচ্ছে বেশি মহিলা আর বাচ্চারা। সো আমরা মেইন বিগ পোর্শন অফ অডিয়েন্স আমাদের দেশের চ্যানেলের আমরা বাধ্য করছি আমাদের টেলিভিশন বিমুখ হওয়ার জন্য। তারা বাধ্য হয়ে তখন ইন্ডিয়ান সিরিয়াল দেখতো। কারণ একটা জিনিস, স্টার প্লাস, সোনি, তাদের কথাই মহিলারা, মেয়েরা যখন বলতো যে আমরা যখন স্টার প্লাস দেখি এইখানে কোনো নিউজ নাই, এইখানে 15 মিনিট 20 মিনিট বিজ্ঞাপন দেয় না, 1.5 মিনিট দেয় বিজ্ঞাপন, তারপরে আবার শুরু হয়ে যায়। এটলিস্ট আমরা দেখতে পারি, দেখবো। তো আমাদের হচ্ছে চামচামি, নিউজ দিয়ে চামচামি, এখন এগুলা কি বলবো, মানে এর এগুলো জন্য তো হেলাল হাফিজের ভাষায় অশ্লীল সভ্যতা। মব রাজা এর জন্য বস্তুনিষ্ঠ বাতাবি লেবু চায়। হ্যাঁ হ্যাঁ, মবরাজা কি অদ্ভুত একটা মানুষ এই মানুষটা। বাড়ি ভাই, আমি কয়েক, মানে কয়েক না, ভাবতেছি এই যে উনি কর্মকাণ্ড শুরু করছে এই লোকটা, আমার বিশ্বাস করতে কষ্ট হয় বাংলাদেশের মাটিতে এই লোকের জন্ম, এ বাংলাদেশের মানুষ। বাংলাদেশ বিরোধী সব কর্মকাণ্ড হচ্ছে এই লোকের, এই মবরাজার। 71 বিরোধী সব কর্মকাণ্ড। এত প্রতিহিংসা পরায়ণ কোন রাজনীতিবিদ, কোন মানুষ আমার জীবনে আমি দেখি নাই। বয়স কিন্তু কম না। সেই লোকটা পাকিস্তানি মন্ত্রীকে বলতেছে বাংলাদেশের লোক যেহেতু পাকিস্তানি গান পছন্দ করে, এর উপর পাকিস্তানের সংস্কৃতির উপর ভিত্তি করে নতুন সম্পর্ক হতে পারে পাকিস্তানের সাথে। হ্যাঁ, এই কথা বলছে তখন পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী কি বলছে যে বাংলাদেশের মানুষ হৃদয় পরিষ্কার করতে হবে। আমাদের হৃদয় তার সমস্যা নেই, হৃদয় আমাদের সমস্যা। হৃদয় পরিষ্কার করে আসতে হবে, তাহলে আমরা দুই দেশ একসাথে এগোতে পারবো। এই মব রাজার কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলছে। তারপরে প্রথম কথা কি বলছিল, মব রাজার দেশে অনেকদিন পরে উপপ্রধানমন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গেছে, গিয়েই বলছে যে 71 ইস্যু সমাধানে আমরা প্রস্তুত। 71 ইস্যু সমাধানটা মানে কি? হয়ে গেছে বলছে, সমাধানগুলো হয়ে গেছে। স্বাধীন, আপনি সাম্প্রতিক সময়ে কিছু কিছু নিয়ে, বিশেষ করে একটা জিনিস সালমান শাহ নিয়ে আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, তার মৃত্যু নিয়ে আপনি স্ট্যাটাস দিয়েছিলেন, ওটা একটু শেয়ার করবেন। আপনি বিশ্বাস করেন তাকে হত্যা করা হয়েছে? হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি। এইটা সালমান শাহ, সে তো ইমন, তারে ভাগনা ডাকতাম না। সালমান শাহর মামা, ছোট মামা, আপনি হয়তো চিনবেন, কুমকুম বাই তো ইয়েতে, কুমকুম বাই তো সিলেটে, বুলবুল ভাই লন্ডনে, আমার খুবই ঘনিষ্ঠ, খুবই পছন্দের, খুবই পরিচিত। আর জগলু ছিল আমার ফ্রেন্ড, ছোট মামা সালমানের। সিলেটে তাদের জগলুর প্রথম ইয়ে ছিল বক্স মেনশনে, আমার মনে হয় সাইকুম ভিডিও প্রথম যখন বিসিআর বের হয় সিলেট শহরে।
সাইকো ভিডিও ছিল, ওখানে আমরা আড্ডা মারতাম, আমরা একই বয়সী। তারপরে নীলাপাকে খুব ভালো করে এই দেশের থেকে চিনি। সালমানকে যেদিন হত্যা করা হয় 96-এ 6ই সেপ্টেম্বর, তখন আমরা লন্ডন ইউনিভার্সিটি হলে গাফফার চৌধুরী, আব্দুল গাফফার চৌধুরী, শ্রদ্ধেয় গাফফার ভাইয়ের লেখা একটা নাটক নিউ হোম আমরা করছিলাম। বাংলাদেশ থেকে তখন লন্ডনে এসেছিলেন আবুল হায়াত চাচা আর বিপাশা হায়াত। আমরা লন্ডন ইউনিভার্সিটি রাসেল স্কোয়ার লন্ডন ইউনিভার্সিটি হলে আমরা এই প্রদর্শনী ছিল, প্রথম প্রদর্শনী, এটা জনমত পত্রিকার থেকে লিঙ্ক প্রমোশন তখন হয়েছে। পরে আমরা আরো 10-12টা বিভিন্ন ইউকের শহরে করি। প্রথম প্রদর্শনী ছিল ওই রাসেল স্কোয়ার লন্ডন ইউনিভার্সিটি হলে, সোয়াসের পাশে। জাস্ট পারফরমেন্স শেষ হয়েছে, আমরা ফোন পেলাম যে এই কাহিনী সালমান স্যার। হায়াত চাচাও ঝিম মেরে বসা, বিপাশাও বসা, আমিও বসা, মানে কোনো কথা বলতেছি না। এর কিছুদিন আগে আমি সালমানের সাথে ইমন ডাকতাম, দেখা হয়েছে। এটা ছিল তার তাকে মেরে ফেলার পরে যে কয়টা ছবি আনফিনিশ ছিল, এর মধ্যে একটা ছবি ফিনিশ ছিল, এটা ছিল জাকির হোসেন রাজুর জীবন সংসার। ওইটার শুটিং এ আমি কয়েকবার গিয়েছি নায়ক ফারুক ভাইয়ের সাথে। তখন আমি বাংলাদেশে ছিলাম, এফপি ফিল্মস, ফারুক পাঠান ফিল্মস, ফারুক ভাইয়ের প্রোডাকশন থেকে একটা সিনেমা করব। এইটা কাস্টিং টাস্টিং সব হয়ে গিয়েছিল, এফডিসির টাকা দেওয়া, ডিরেক্টর ছিলেন নারায়ণ ঘোষ মিতা, করবেন এটা ফারুক ভাই, আমি আর শাবনূর। যে কোনো কারণে আমি ওই সময় 6 মাস ছিলাম, সিনেমাটা আর শুরু হয়নি। পরে আমি চলে আসি। তো ওই সময়ই ইমনের সাথে আমার অনেকদিন পরে, ছোটবেলা দেখেছি আর অনেকদিন দেখা নাই। সে আমার থেকে বেশি ছোট না, 3-4 বছরে এইরকম হবে ছোট ছিল। তো তার সাথে জীবন সংসার সিনেমার শুটিং এ কয়েকবার আমার দেখা হয়েছে, কথা বলেছি। বিভিন্ন ইয়ে নিয়ে, সিলেট নিয়ে সে ভুলে গিয়েছিল, আমার মনে আছে সে ভুলে গেছিল আমাকে। এনিওয়ে, তাকে ওই সময় থেকে কিছু বিষয় টিষয় আমার জানা ছিল। আমি তার মৃত্যুর পরে চলে আসি। আমি তখন নজরুল সেন্টারে ইয়েতে কাজ করি, কবি নজরুল সেন্টারে আমি সেন্টার কোঅর্ডিনেটর। স্থানীয় সরকার আমাকে জোর করে, এই সেন্টারটা বাঙালি কুন্দলের কারণে কমিউনিটিতে বন্ধ ছিল, তালা মারা ছিল 2 বছর। তো স্থানীয় সরকার বারা কাউন্সিল, যেটা লন্ডন বারা অফ টাওয়ার হামলেটস, ওরা আমারে জোর করে দিয়ে দেয় যে বিং অ্যান আর্টিস্ট এটা বন্ধ আছে, যে এটা এই সে আমি চাই না, তারপরে দিয়ে দেয়। তো ওইখানে নীলা আপা আসছেন, সালমান হত্যার বিচার চেয়ে আমরা শোক সভা করলাম। তখন আমরা রেডিও করি, স্পেকট্রাম রেডিও, রেডিও বাংলা, ওইটাতেও আমরা দাবি জানালাম, ইয়ে করলাম। আমি আমার সোর্স থেকে শুরু করে সালমানের সাথে সংশ্লিষ্ট যারা ছিল, যা যা হয়েছে, আমি এখন নাম নিতে চাচ্ছি না, অনেক বড় মাফিয়া থেকে ইনভলভ করে কাদেরকে দিয়ে করানো হয়েছে, মোটামুটি আমার এইটা নিয়ে আমি একবার না, আমি প্রতি বছর সালমান হত্যার দিন যেই দিন আসে, এইবার আমি কোনো ভিডিও করি নাই, শুধু লিখেছি আজকে সালমান হত্যার, সালমানের শাহরিয়ার চৌধুরী ইমন স্বপ্নের নায়ক সালমানের হত্যা দিবস। আমি সিলেটে শাহজালালের দরগা, শাহ সাহেবের দরগাতে গেলেই আমি উনার দরগা যেভাবে করি, খুব পরিচিত, আপনি চিনবেন, আমাদের বান্না ভাই। বান্না ভাই তো পাগল বানাই ফেলে আরজু নিয়ে যায়। আমি শাহজালাল সাহেবের ইয়েটা জিয়ারত করেই কিন্তু সালমানের ওখানে যাই, গিয়ে সূরা ফাতিহা পড়ি। তার কবরটা এত চমৎকার জায়গায় রয়েছে কিন্তু। হ্যাঁ, খুব সুন্দর, উপরে উঠেই বেশি যেতে হয় না। গিয়ে আমি দাঁড়াই থাকি, সূরা ফাতিহা পাঠ করি, নীরবতা পালন করি, শ্রদ্ধা জানাই, আমি আসি। তো তাকে কিভাবে কি করা হয়েছে এইটা, মানে আমি এরপরে আপনি জানেন, আমরা জানি 3 বার না 4 বার তার লাশ কিন্তু মরদেহ কবরের থেকে তোলা হয়েছে পোস্টমর্টমের জন্য। তো আমাদের দেশে কোনো হত্যা যদি হয়, সংগঠিত হত্যা, এই মাকসুদ ভাই ফিডব্যাকের এখন কানাডা আছে, কোনোভাবে বাংলাদেশ থেকে বের হয়ে আসছে। সাইফুল্লাহ মাহমুদ দুলাল ভাইয়ের কাছ থেকে আজকে, ও বঙ্গবন্ধু গবেষক যিনি কবি, দুলাল ভাইয়ের সাথে ছবি দেখে জিজ্ঞেস করলাম যে ম্যাক কি ইয়েতে কানাডায়, হ্যাঁ টরন্টোতে আসছে। কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়ে হি ওয়াজ ইন ট্রাবল, আত্মগোপনে ছিল বাংলাদেশে।
তো মাকসুদ ভাইয়ের একটা গান আছে যে উচ্চপদস্থ তদন্ত কমিটি। কোন রাজনৈতিক হত্যা যদি হয়, সংগঠিত হত্যা হয়, সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর যেই দলই থাকুক একটা আমরা বক্তৃতা পাই খুব জোরালো ভাবে, আগামী 24 ঘন্টার মধ্যে খুনি যত বড়ই হোক, যত শক্তিশালী হোক, আমরা ধরে ফেলবো, আমরা খুনিকে বের করে ফেলবো। এই প্রথম একটা স্বরাষ্ট্রমন্ত্রী যায়, সাথে সাথে 3 জন অথবা 4 জনের 5 জনের ম্যাক্সিমাম 3 জনের একটা উচ্চপদস্থ তদন্ত কমিটি হয়, ঝুলতে থাকে, খবর হয়, নিউজ হয়, তারপরে আস্তে 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 এটা হয়ে যায়। তো মাকসুদ ভাইয়ের গানে ছিল যে কোনো মৃত্যু সংগঠিত হত্যাকাণ্ডেই কিন্তু উচ্চপদস্থ তদন্ত কমিটি হয়, কিন্তু এই দুর্ভাগা বাঙালি জীবনেও এই তদন্ত কমিটির রিপোর্টটা পায় না। যেমন সাগর রুনি হত্যার কথা যদি বলি, আমরা অনেকেই জানি কারা ইনভলভ, কারা কি করেছেন। এখানে কোনো সরকারের আমি দোষ দিচ্ছি না, সিন্ডিকেট, মাফিয়া। এই সালমানকে ধামাচাপা দেওয়া হয়েছে 3-4 বার, এটা করার দরকার ছিল না। এই সালমান সাগর রুনির তো মরদেহ ওইভাবে তোলা হয়েছে, কিন্তু এই বিচার আমরা পাবো না, এই তদন্তের রিপোর্টও আমরা পাবো না। যেটা ইমনের রিপোর্ট আমরা পাইনি। রিপোর্ট আমি তো গত বছর এটা নিয়ে ভিডিও করেছিলাম, প্রায় 1.5-2 লাখ ভিউয়ার্স হয়েছিল এই সালমানের নিয়ে। আমি নীলাপারে বলছি, উনি এইখানে আছেন, ম্যানচেস্টারে থাকেন। সালমানের 2 মামা, জগলু তো আমার ফ্রেন্ড, ছোটটা বুলবুল ভাই এখানে। আমি নীলাপারে বুলবুল ভাই বলছি যে এটা ভুলে যান, কার কাছে আপনি বিচার চান, কার কাছে কি চান? এই হত্যার কোন তদন্ত রিপোর্টও পাবেন না, বিচারও হবে না। তো অন্ধকারে করে বুলি ছুড়ে তো লাভ নেই। এইগুলো আমাদের চিরাচরিত সংগঠিত। এই সালমান তো আমি 4-5 দিন আগে আমি লাস্ট বলে বেরিতাম, প্রযোজক সমিতির সাথে সে এত বিজি ছিল, তার শিডিউল নিয়ে দিতে পারছিল না। কি একটা সমস্যা হয়েছিল, তখন সে বলছে যে আমি টাকা ফেরত দিয়ে আমি আর দেশেই থাকবো না, সে লন্ডন চলে আসবে। সেই কথাটা বলছিল যে আমি টাকার জন্য সিনেমা করি না। আর তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো আমরা জানি। তো এখন এইগুলা যে আমাদের বিচার বিভাগ, এটা নিয়ে তো কালকে না পরশু আমি দেখছিলাম যে মাঝে মধ্যে আমার ইচ্ছে হয় বিচার বিভাগকে বিচারের আওতায় আনা হোক। এইটা লেখি নাই, এইটাও মনে হয় এই বিচার বিভাগকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, বিচার বিভাগকে বিচারের আওতায় আনা হোক। আজকে আমাদের এখানে একজন আইনের শিক্ষক মাসুম বিল্লাহ, তিনি বলেছেন বাংলাদেশের আইনকে আইনের আওতায় আনা হোক। এই কথা তো আমিও তো বললাম, বিচার বিভাগকে বিচারের আওতায় আনা মানে তো আইনের আওতায় বাড়ি ভাই। ওই আইনের আওতা বিচারের আওতা একই জিনিস, ওইটাই আমিও চাইছি। বিশ্বাস করেন কি কারণে এটা মনে হচ্ছে। আর আমি নিজে 2-1 বার আমি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোন কোর্টকে আমি করছি না, আমি 2-1 বার হাইকোর্টে যাওয়ার আমার সুযোগ হয়েছিল, পরিচিত অনেক লোকজন আছে ভাই। আমি গিয়ে মনে হইছে কান ধরছি, আমি তো রীতিমতো ভয় পাইছি। আইনজীবীদের যে সংগঠনগুলো আছে, তারা যেই ধরনের হলে বড় রুমে বসেন মিটিং হয়, আমি গিয়ে ফাপড়ে পড়ে গেছি। আমি প্রথমে ঢুকতেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আইনজীবী সমিতির রুমে, কোনটা কার কথা আমি বলতেছি না, আমার পরিচিত মধ্যে গেছি। আমাকে ওনারা দেখে সবাই আমাকে পছন্দ করে, ওনাদের কি মিটিং চলতেছে আমাকে ওনারা রুমে ঢুকাইলো। আইনজীবী সমিতির সভাপতির ডায়াসের মতো আছে, আর সামনে সবাই বসা, আমাকে উপরে ওনার পাশে, যে স্বাধীন খসরু আসছেন, আমরা পেয়েছি আমাদের মাঝে, আপনি বসেন, আমাদের ছোট্ট পরে আমরা নাস্তার ব্যবস্থা আছে, এখন চা কোক, আমি না কিচ্ছু খাবো না।
আমি কোনোভাবে কিছুক্ষণ পরে যে আপনাদের মিটিং চলছে, মিটিং চলুক, আমি একটু বের হই, আরেকজনে গিয়ে ফোনে করে বেরোলাম, পরে আওয়ামী আইনজীবীকে দিয়ে। তা আমি 2 জায়গায় দেখলাম, জাতীয় পার্টির দেখলাম, আমার কাছে ভয়ঙ্কর একটা জায়গা মনে হয়েছে কোর্ট। আইনজীবীদের মধ্যে যে ভাষা, যে ফিজিক্যাল যে অ্যাটিটিউড, তারপরে উনাদেরকে চেনার কারণেই উনাদের যে ইলেকশন হয়, উনারা যে মারামারি করে, যে গালাগালি করে, শব্দ ব্যবহার করে, এইটা I don't know. এটা বিলাতে বা অস্ট্রেলিয়া কেউ কল্পনা করতে পারবে না। না না, আমি তো মনে করি, আমি জানি না নেপালেও হয় কিনা, ও আর কথা না। মানে যেই ধরনের একটা ভয়ঙ্কর থমথমে অবস্থা, আমি ইলেকশনের আগে প্রথমবার আমি যখন যাই, আমি কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে, তাও সৌজন্য দাওয়াত টিয়ে। কিন্তু যেহেতু আমরা মিডিয়ার মানুষ, সবাই পছন্দ করে চিনে, আমার তো কারো বিরুদ্ধে কারো ইয়েতে নাই। জোর করে এক একজনের রুমে ঢুকাচ্ছে, করছে, সবাই আদর যত্ন করছে, করছে। কিন্তু উনাদের কথা, উনাদের অ্যাটিটিউড, উনাদের এর মধ্যে আবার দলীয় আইনজীবীদের মধ্যে গ্রুপিং আছে। একদল, কিন্তু একদল, শুধু একদল না, এর মধ্যেও 2-3টা ভাগ আছে। তো এইগুলা মানে আইন ব্যবস্থা যদি আমাদের এইটা হয়, তারপরে হচ্ছে আমাদের ধরেন ওই যে গুলা, এখন আইন ব্যবস্থার মতো আরেকটা জিনিস, আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনী তারা নিজেই হচ্ছে করাপ্টেড। তারা কিসের আইন শৃঙ্খলা রক্ষা করবে? আইন শৃঙ্খলা বাহিনীকে সাধারণ মানুষ ভয় পায়। স্বাধীন কি করছিলেন? একটা বিশেষ রকমের মেশিন আছে, বাচ্চাদেরকে এটা দিয়ে মগজ নাই করে। আমাদের দেশে এখন চলছে শাসন, মহারাজাও ওই সত্যজিৎ রায়ের অধিকার দিয়ে এইটা মহারাজা হচ্ছে বাস্তবে কল্পনা, ফিকশনে রূপ করছে বাস্তবে। এই মহারাজাও বাড়ি ভাই এগুলা বললাম না, আমার খুবের প্রকাশ না, সমষ্টিগত। আমি এই কিছুদিন থেকে এত লোকজনের, এত সাংবাদিকের ফোন পাচ্ছি, এত সাবজেক্ট, আমি বললাম না, আমি কোনো টক শোর কোনো না। আমাদের দেশে এখন পেশাজীবী টক শোর আছে, কিন্তু বাংলাদেশে একজন টক শোর বক্তা যারা কোনদিন রাতে 6টার সময় একটা, 10টার সময় একটা, 12টার সময় আরেকটা, 3টাও করে, আমি দেখছি। একদম পেশাজীবী একটা হয়ে গেছে বাংলাদেশে এখন, এত চ্যানেল হওয়ার কারণে। আমি লোকজন এই আপনার সাথে লাইভে আসার আগেও 2 জনের ভাইয়া একটু কথা বলবো, একটু কথা ছিল। আজকে আরো 3-4 জনের আমি বাইরে, আমি করতে পারি নাই। শুধু আমাদেরই একজন, এক বড় ভাই এইখানে, উনিও সাংবাদিক, ডেইলি স্টারের, এই সম্পাবা আজকে করলেন, ওনার নাম্বার চাইলেন, ওনার সাথে আমার দেখা করার ছিল, হয় নাই। বদরুল হাসান চৌধুরী, আপনি চিনবেন, ডেইলি স্টারের। বদরুল ভাই এখন তো লন্ডনে, এই 5ই অগাস্টের পরে। উনি কিন্তু বাংলাদেশ হাই কমিশনে কালচারাল লেটার ছিলেন লন্ডনে। উনি তো একজন সিনিয়র সাংবাদিক। আজকে কয়েকজন সাংবাদিক আমাদের মিডিয়ার কিছু যে কথা বলা দরকার। আমি এখন আমার কাছে বিপদে না, কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আমার সাথে কথা বলা দরকার কেন। স্বাধীন এই যে মবরাজা শুধু কথা বলতে দেয় না, বিএনপিতে একজন বীর মুক্তিযোদ্ধা আছেন ফজলুর রহমান, তার দল তাকে বলে দিচ্ছে, তার দল বলছে কথা না বলতে বলছে। এবং তিনি আজকে ইটনায় গিয়েছিলেন, তার নির্বাচনী এলাকায় ইটনায় বিশাল মিছিল তাকে নিয়ে, ওইখানে উনি কথা বলেছেন। জানি না এর জন্য তার কি শাস্তি হয়, কারণ তার দল
না করে দিয়েছে যাতে কথা না বলেন। হ্যাঁ, ওটা বিএনপি তো ওনাকে 3 মাসের জন্য ইয়ে করেছে, স্থগিত করেছে ওনার সব ইয়ের থেকে, পদ থেকে। মানে 3 মাস উনাকে সুযোগ দেওয়া হয়েছে যে কথা না বলার জন্য, কথা বললে পার্টি থেকে বহিষ্কার, হয়তো পার্টি থেকে বহিষ্কার করে ফেলতে পারে। আর এটা কিন্তু মব রাজাই করাচ্ছে। আমি উনাকে ব্যক্তিগতভাবে উনার সাথে আমার দেখা হয়েছে, উনি কিন্তু কিশোরগঞ্জের এমপি, হুম। তৃতীয়বারের কিশোরগঞ্জের এমপি। উনি একজন বীর মুক্তিযোদ্ধা, উনি সবসময় এইরকম কথা বলতেন, খুব সাহসী। তো আজকে যে নিউজটা আপনি দিলেন, উনি যদি এটা করে থাকেন, মানে সকল ইয়ে করা তো আপনার 3 মাসের জন্য, এটা তো হচ্ছে আপনার ফার্স্ট ওয়ার্নিং, যে শুধরানোর জন্য। এর মধ্যে যদি রিপিট করেন তাহলে তো মানে দলীয় সব কর্মকাণ্ড পদ থেকে ওনাকে চিরতরে মানে বাদ দেয়া হতে পারে, বুঝতেছি না। কারণ মব রাজাকে সবাই এত ভয় পাচ্ছে কেন, ভয় পাওয়ার কারণটা কি, এইটাই আমি বুঝতেছি না। কারণ মব রাজার আরেকটা কথা ছিল বাইরের থেকে, যেমন যেটা বাচ্চাদেরকে উনি ছেলে বুলানো একটা ইয়ে ছিল যে তোমরা প্রতিদিন অন্তত একটা চিঠি লিখবা, এজ ইফ উনি উত্তর দিতেই থাকবে, খালি উত্তর দিবে। গেল একটা হাস্যকর। দ্বিতীয়টা ছিল যেটা বললাম, যে মন খুলে আপনারা সমালোচনা করবেন, করে যাবেন, এইটা। আর উনার মবরাজার যে সমর্থক গোষ্ঠী যারা ছিল, যে সারা দুনিয়া এখন মানে কথাটা তারা এইরকম ইয়ে করেছে, প্রচার করেছে, সারা দুনিয়া এখন ইউনুসের হাতে, ইউনুসের কাছে। মানে পৃথিবীর সমস্ত লিডার, সুপার পাওয়ার বড়রা ইউনুসের পায়ে পড়ে যাবে, সবাই বাংলাদেশে আসবে ইউনুসের কাছে। এখন ইউনুস তো কোন দেশে নিজের দেশের টাকা খরচ করে লন্ডনে আসছিল, ওইটার কি শফিক ইয়ে নিয়ে, সচিব নিয়ে। এই লোকটাকে একটা মূর্খ মনে হয়। তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা, এরে বাংলাদেশেরই মনে হয় না, সরি টু সে দ্যাট। কি ভাষায় কথা বলে এত এই লোকটা, বিখ্যাত কিভাবে। সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক তার শফিক, তাকে হুম, আপনার মূর্খ মনে হয় কেন? তাকে মূর্খ মনে হয় কেন? হ্যাঁ, 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 আপনার তো 100%। দুঃসাহস, এই যে স্বরাষ্ট্র আপনার তো উপদেষ্টা, দুঃসাহস, এই এটা স্বরাষ্ট্র আপনার দুঃসাহস। স্বরাষ্ট্র উপদেষ্টাকে একজন ইয়ে ইয়ে করা, ওই যে রাতের প্রহরী, আমি চৌকিদার বলবো না, বাসাবাড়ির, এর থেকে আর ইয়ে বাসাবাড়ির দারোয়ানরাও এর থেকে ভালো কথা বলে শহরগুলোতে। আর ওই ছবি কিসের সাংবাদিক, এখানে আসলো তো এসে আওয়ামী লীগের ইয়ে, আমরা তো এগুলা, আমি নিজে যাই না কোনো ইয়েতে, দেখলাম এখানে এসে ওই যে তাদের কথা প্রচার ছিল গত বছরের পরে, সারা দুনিয়া এখন ইউনুসের হাতে, সারা দুনিয়া এখন ইউনুসের কাছে আসবে, সব দেশ আসবে, এই বাংলাদেশ, মানে বাংলাদেশের হাত ইয়ে কাছে আসবে ইউনুসের কারণে। ইন্টারন্যাশনাল প্লেয়ার, আন্তর্জাতিক খেলোয়াড়। তো ইংল্যান্ডে আইসিয়া কির স্টিমার তখন লন্ডনে, উনি 3 দিন পরে G8 সম্মেলনে যাবে কানাডা। তো এখানে আসার পরে এই শফিক, তার একটা কি টাইটেল দেয়া হয়েছে এটা আমি জানি না, ওইটাই বলি না, মানুষকে ওইভাবে ইয়ে করি না। সে একটা মিথ্যা প্রচার দিল, কি ট্রাই করছে আসার পরে কি স্টিমারের সাথে, প্রাইম মিনিস্টারের সাথে একটা মিটিং সেট করার। তার ওই ধারণা ছিল যে ইউনুস যাচ্ছে, ব্রিটিশ প্রাইম মিনিস্টার হুড়মুড় খাইয়া পড়বে, স্যার আসেন, স্যার আসেন। চেষ্টা করছে, কোনো শিডিউল পায় নাই, টাইম পায় নাই, কোনো ইয়েই পায় নাই। তখন সে প্রেস কনফারেন্সে লন্ডনে বসেই, এই হোটেলে বসেই সে বলছে, হ্যাঁ আমরা প্রধানমন্ত্রীর সাথে ডক্টর ইউনুসের দেখা করার কথা ছিল, উনি এখন কানাডায় অবস্থান করছেন। তখনও ব্রিটিশ প্রাইম মিনিস্টার লন্ডনে 3 দিন পরে যাবেন, পরিষ্কার মনে আছে। ওই দিন ছিল মনে হয় বুধবার, সে বুধবার সন্ধ্যায় বলতেছে বৃহস্পতি, শুক্র, শনিবারে প্রাইম মিনিস্টার যাবে কানাডায়। তখন এইটাতেও ধরা পড়লো যে এটা ঢা মিথ্যা, আগে কোনো যোগাযোগ করে নাই, এটা ল্যাক অফ ডিপ্লোমেসি। মনে করছে লন্ডন আসলেই ইউনুস শুনে হুড়মুড় গিয়ে খেয়ে পড়ে যাবে ব্রিটিশ প্রাইম মিনিস্টার। যখন পায় নাই তখন বলছে না, উনি আমরা বসা হইতো ডক্টর ইউনুসের সাথে, উনি তো লন্ডনে নেই, উনি কানাডায় আছে। ডাহা একটা মিথ্যা। পরে এটাও ধরা পড়লো যে কির স্টিমার তো এখনো লন্ডনে, যাবে 3 দিন পরে কানাডায়। কিন্তু আসলে প্রাইম মিনিস্টার শিডিউল নাই। সে মনে করছে এখানে আইসে কত বড় অশিক্ষিত মূর্খ একটা সচিব, ইউনুসের সচিব, মব রাজার সচিব,
সে মনে করছে লন্ডনে আসলাম, ইয়ের বাড়ি বেড়াইতে আসলাম, এখন আসলেই ডক্টর ইউনূস না প্রাইম মিনিস্টার দিয়ে দেবে। এইভাবে করে গত 12 মাসে 12 দেশে গেছে। এখন মনে হয় দেশে বাইরে যাওয়া মব-রাজা কমাইছে। এটা কিন্তু কোনো রাষ্ট্রীয় সফর না, রাষ্ট্রীয় ভিজিট না, এই আমন্ত্রণ না, মাসে নিজের থেকে। এই সেপ্টেম্বরে উনি নিউ ইয়র্কে আবার যাবে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, এগুলা কিন্তু রাষ্ট্রীয় না, কোনো ইয়ে না, ইচ্ছে করে যাচ্ছে রাষ্ট্রীয় খরচে দলবল নিয়ে। বহির্বিশ্বে যেইটা, এই যে জাপান টার্মিনাল 2 যে ইয়েটা ছিল, চুক্তি করে নাই যে এই সরকারে, নির্বাচিত সরকার ছাড়া এই সাইন করবে না। তারপরে ওই যে ইয়েতে আমাদের রংপুরের যে ইয়েটা, রংপুরের যে বড় প্রজেক্ট, এইটাও চায়না স্থগিত রাখছে যে আনটিল কোনো ইয়ে না আসা পর্যন্ত, ইলেকটেড গভর্নমেন্ট না আসা পর্যন্ত আমরা ইয়ে করব না। ওই যে তিস্তা ব্যারেজের ওই প্রজেক্টটা, ঢাকা এয়ারপোর্ট টার্মিনাল 2, জাপান হচ্ছে আজীবন আমাদের ফ্রেন্ড, আনকন্ডিশনাল। তারা স্থগিত করে দিয়েছে যে আনটিল নির্বাচিত সরকার। স্বাধীন, আপনি লন্ডনে আসছেন, বিলাতে আসছেন, আপনি দেশে আসতে এখন ভয় পান, কিন্তু তারেক রহমান চলে আসতেছে দেশে কিন্তু। হ্যাঁ, উনাদের তো এখন দেশ, উনি তো যুবরাজ। আর মবরাজা যেহেতু ইয়ে দিচ্ছে, এটা মবরাজার কারণেই, যুবরাজ যদি ভুল না করে থাকেন, আমি বলবো আমার দৃষ্টিকোণ থেকে, এই মবরাজা কিন্তু এসে মিটিং করেছে, কথা বলেছে, এইটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশে উশৃঙ্খলতা না করার জন্য, কোনো আন্দোলনে না যাওয়ার জন্য মুলা জুলাইছে যে ফেব্রুয়ারিতে আমাদের ইলেকশন। দেখালো যে আমি লন্ডনে শেষে দেখাইলো কি, লন্ডন আসার মেইন কারণ তারেক জিয়ার সাথে মবরাজার মিটিং। আসলে এইটা ছিল না, এইটা দেখাইলো। তারপরে কি করলো, এতদিন পর্যন্ত মবরাজার সব কর মওকুফ, 29-30 সাল পর্যন্ত মামলা খারিজ, ইউনিভার্সিটির অনুমোদন, গ্রামীণ ব্যাংক, আরো কি যেন করলো, 3-4টা তার নিজের খারিজ করলো মামলা। তারেক জিয়ার কেস তো এখনো চলতেছে। এখনো যে আপনি বললেন তারেক জিয়া দেশে আসতেছেন, এখনো এটা কনফার্ম না। এই মবরাজার কথা মতো না চললে এখন হয়তো ভাবছে যে অঙ্কের গরমিল হয়ে গেছে, যে তারা তো নিষিদ্ধ করার কেউ না, আওয়ামী লীগ নিষিদ্ধ, ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না। চিলড্রেন্স পার্টি করছে, কিংস পার্টি নিজের যেটা একটা ধারণা ছিল তাদের, যে কিংস পার্টিকে পাওয়ারে নিয়ে আসবে অথবা বিএনপির সাথে কোলিশন করবে। পরের খেলা যেটা বেরোলো, যে এখন আওয়ামী লীগ যদি নিষিদ্ধ তাদের কথায় যদি ইলেকশন করতে না পারে, দেশের 40% ভোট কিন্তু আওয়ামী লীগের। এই ভোট কোথায় যাবে? 40%-এর পরে আরো 10% মানুষ আছে মুক্তিযুদ্ধের সপক্ষের, এদের ভোটটাও কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংক, ওখানে যায়। তাহলে কি হয়, জাতীয় পার্টি আওয়ামী লীগের 40%, আরো নিউট্রাল 10%, 45-50% ভোট পাবে জাতীয় পার্টি। তখন তো এই মবরাজা তার কিংস পার্টি, চিলড্রেন্স পার্টি সহ বিএনপির মতো পার্টিকে জাতীয় পার্টির পিছনে ফেলে দেবে। এই মবরাজা আবার কিংস পার্টিকে দিয়ে কি গণ অধিকার পরিষদ, নুরুকে পিটাই টিটাই কইরা ভাওতাবাজির আরেকটা হাস্যকর একটা দাবি মানে করছে, উৎপাদন করছে বলবো। এটা মবরাজা করাইছে যে জাতীয় পার্টি নিষিদ্ধ। জাতীয় পার্টি কি জন্য নিষিদ্ধ? জাতীয় পার্টি কি আওয়ামী লীগ? কেন, মানে এত ভয় কেন জাতীয় পার্টিকে? তো হিসাব তো, অঙ্ক তো এত সোজা না বাড়ি ভাই। এই যুবরাজ, আপনি যে বললেন উনি দেশে যেতে পারবেন, উনি যান না, এখনো তো কেস করে নাই, খারিজ করে নাই, মুলা ঝুলাই রাখছে মবরাজা, যে কোনো সময় পাল্টি দিয়ে দেবে। আর হয়তো এটা করবেও, যেহেতু দেখছে না আওয়ামী লীগের সব প্লাস হয়ে জাতীয় পার্টির সাথে হয়ে গেলে তো এখন সব মিলেও তো আর জাতীয় পার্টিকে থামাইতে পারবে না, যেখানে জাতীয় পার্টি ছিল সব সময় তৃতীয়। আর জামাতের তো কোনো কর্মী ছাড়া কোনো ভোটই নাই, কর্মী ছাড়া জামাতের কোনো ভোটই নাই। চিলড্রেন্স পার্টির নামই এখন মানুষ আর জানে না, কিংস পার্টি যেটা চিলড্রেন্স পার্টি।
এখন ওরা গোপালগঞ্জের পরে মনে হয় কক্সবাজার সুনামগঞ্জ করছিল, তারপরে কক্সবাজার, এরপরে তো তাদের সম্মেলন শেষ। আর্মির ওই লাগে তাদেরকে সেভ করতে, তো আর এখন তো তারা মানে বেরই হচ্ছে না, তাদের নামই আর শোনা যায় না। আর মানুষ তো, পাবলিক তো এত বোকা না। এই ইউনুসের আজকে আমরা শেষ করব। জি, অনেক ধন্যবাদ স্বাধীন। আপনার বক্তব্যের উদ্দেশ্য কিছু বলার থাকে এই সুযোগে বলেন, আজকে শেষ করবো আমরা। না, ভক্তদের না, আমাকে আমি যা বলেছি এটা পার্সোনাল, আমার বিবেক থেকে, আমার থেকে, ভাবনার থেকে আমি বলেছি। আমি দেশপ্রেমিক একজন মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, স্বাধীনতার পক্ষের মানুষ। আপনারা যারা দেখছেন, পরে দেখবেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা সজাগ দৃষ্টি রাখুন, কান খোলা রাখুন। দেশ বিরোধী কোনো তৎপরতা যদি কেউ করতে চায়, এটা প্রতিহত করুন, করতে দেবেন না। আমাদের দেশটা আসলে অনেক সুন্দর দেশ। এই দেশ আপনার, আমার, আমাদের সবার। তো দেশদ্রোহী যারা আছে, দেশ বিরোধী যারা আছে, যারা দেশের জন্য ন্যূনতম কোনো অবদান নাই, কোনোদিন কিছু করে নাই দেশ বিরোধী কার্যক্রম ছাড়া, তারা যদি দেশের থাকে, এখন কি হতে পারে এটা আপনারা চিন্তা করে দেখবেন। সবার জন্য শুভকামনা, সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।